roads must a man walk down before you call him a man? How many seas must the white স্বামী অসুখ করেছে, সে বাড়িতে পড়ে আছে। রোজগার বলতে রোজগার এই তো এই যা ধরুন একটু ছিল, সেই চাষবাসে খাওয়া হচ্ছিল। আর রোজগার এখন রাস্তা নেই? না। জমিও তো দাওনি সরকার, কেন দিতে চাইছো না কেন? কে খাবে বলে এই জমিতে দিতে চাইনি। The answer is blowing in the wind. Yes, and how many years can a mountain exist before it is washed to the sea? Yes, and how many years can some people exist before they're allowed to be free? Yes, and how many times can a man turn his head and pretend that he just doesn't see? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. Yes, and how many times must a man up before he can see the sky? Yes, and how many ears must one man have before he can সংক্রান্তি পদ্ধতিতে জমি অধিগ্রহণ আমার মনে হয় এটি প্রথম। Yes, and how many deaths will it take till he knows that too many people have died? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. দমন করার যন্ত্রই হচ্ছে পুলিশ। পুলিশের কাজ প্রফেশনালি নয়। কিছু আমরা জানতাম এরকম কিছু করবে, কিন্তু আমাদের কাজ কে আটকাবে? হ্যাঁ, সেই সিপিএম এর গুন্ডা বাহিনী দিয়ে আমাদের সেই কথা কেড়ে নিতে চাইছে, আমাদের বাঁচার অধিকার সে কেড়ে নিতে চাইছে। মুখে কথা বলে অধিকার তারা দিতে চাইছে না, তাদের কটা গুন্ডা যা বলবে তাই হবে। এই যারা এইরকম করে দেশকে শাসন করে, তাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য তৈরি। বিষয়টা নন্দীগ্রাম তো দীর্ঘদিন থেকেই একটা জল্পনা কল্পনা চলছে যে সালিম গোষ্ঠীকে এখানে 38টি মৌজার প্রায় 19,960 একর জমি দেওয়ার পরিকল্পনা দীর্ঘদিন থেকে চলছিল। জনসাধারণের মধ্যে এটা নিয়ে উত্তাপ, তারপরে আন্দোলন সংগঠিত হচ্ছিল, ফলে কিছুটা অর্থে তারা আবার পিছিয়ে এখন 27টা মৌজাতে 14,500 একর জমি নেওয়ার একটা পরিকল্পনা তারা নিয়েছে। সরকার চাইছে এই সমস্ত এলাকাগুলোতে নিয়ে সালিমকে দিয়ে এখানে একটা প্রমোটারি বিজনেস চলবে, হোটেল রেস্টুরেন্ট চলবে। শিল্পের নামে যেটা হচ্ছে এটা কিন্তু আদবেই কিছু এখানে হবে না। সিপিএম এর সর্বভারতীয় নেতৃত্ব অর্থাৎ প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরি প্রমুখরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছেন যে এই বিশেষ অর্থনৈতিক প্রকল্প বা অঞ্চল আমাদের দেশে ব্যাপক ক্ষতির সৃষ্টি করবে, এবং তার কথা বলছেন যে তারা বেসরকারি বিল আনবেন সামনের লোকসভার বাজেট অধিবেশনে। তার মারফত জানতে পারছি এটা মানুষের কল্যাণে নয়, এটা কেবল বহুজাতিক সংস্থা তাদের প্রয়োজনে আজকে প্রমোটার রাজ কায়েম করতে
অথবা সেখান থেকে বিশেষ সুবিধাভোগী শ্রেণীর স্বার্থ প্রতিষ্ঠিত করতে এই ধরনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পশ্চিমবাংলার প্রান্তে প্রান্তে তৈরি করা হচ্ছে এবং এদের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে এদের রাজ্য নেতৃত্বের কথার ফারাক, এদের দ্বিচারিতা বড্ড বেশি প্রকট হয়ে উঠছে। গত 4 দিন আগে এখানকার সাংসদ নন্দীগ্রামে একটা সভা করে বলেছিলেন যে 3 তারিখে জমি অধিগ্রহণের নোটিশ সার্ভ করা হতে পারে। আমরা ঘোষণাই করেছিলাম যে যেদিন আমাদের উচ্ছেদ বিরোধী উচ্ছেদ করার নোটিশ সার্ভ করা হবে সেদিন আমরা ওই যে 38টা মৌজার মধ্যে আমরা কালো ব্যাজ ধারণ করব, মিছিল করব, বিভিন্ন জায়গাতে আমরা বিক্ষোভ দেখাবো, এটা আমাদের পরিকল্পনার মধ্যেই ছিল। কিন্তু এলাকার মানুষ ওই 9 নম্বর যে অঞ্চল, ওখানে অনেকেই বুঝতে পারে যে ওই অঞ্চল অফিসের নোটিশটা আসবে, ফলে এলাকার মানুষ ওখানে যায় এবং অঞ্চল প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তাকে নোটিশটা দেখাতে বলে। তিনি কিন্তু ওটা দেখাতে তো চাননি, বরঞ্চ তিনি বলছেন যে আমি এটা অন্য কাজে ব্যস্ত আছি, ফলে ওই সমস্ত আমি দেখাতে পারবো না। মিছিল করে আসার সময় এখান থেকেই পঞ্চায়েত অফিস থেকে ফোন করা হয় থানাতে যে পঞ্চায়েত অফিস আক্রান্ত, ফলে 3 গাড়ি পুলিশ ওখানে যায় একজন এসআই নেতৃত্বে। ওখানে তারা পঞ্চায়েত গিয়ে দেখে ওখানে কেউ নেই, ওরা ব্যাক করে চলে আসছে। আমাদের মিছিলও তখন চলছে, হঠাৎ এই পুলিশ গাড়ির থেকে নেমে মিছিলদের আক্রমণ করে লাঠিচার্জ করে। আমরা এইখানে মিছিল করছিলাম, মিছিল করতে ওরা নেবে এই রুল চার্জ করছে, রুল চার্জ করার পর আবার বন্দুক চালাচ্ছে, গুলি চালাচ্ছে। ঘরের ভিতরে ঢুকে যাচ্ছি তবু ওরা শুনছে না, গুলি চালাচ্ছে। ঘটনা 3 তারিখে আমরা অনেক দিন থেকে শুনছি নাকি জায়গা নেবে সিএম সরকার। তারপর শোনা গেল নাকি আমাদের গ্রামে খবর আসলো যে 3 তারিখে নাকি আমাদের অঞ্চল অফিসে একটা বোর্ড টাঙানো হবে, কোন কোন মৌজা লওয়া হবে। তো আমরা সেই দিনকার কিছু ছেলে আমরা আন্দোলন করে স্লোগান দিয়ে যে ওইখানে গেছি, অঞ্চল অফিসে দেখেছি কিছু নেই, বোর্ড কিছু টাঙানো হয় না। তো আমরা আবার বাড়ির সামনে ফিরে চলে আসছি। আমাদের ওইখানে কিছু দোকান আছে, ভুতান মোড় বড় জায়গা, তো ওখানে আমরা দেড়ে আছি। সঙ্গে সঙ্গে দেখলাম না 4 গাড়ি পুলিশ চলে আসলো, 4 জিপ পুলিশ। আসা মাত্রে সঙ্গে সঙ্গে ওই উত্তর হলো পুলিশের যে শালারা কি দেখেছিস রে, এই কথা বলে লাঠি চার্জ করে 4-5 জনকে লাঠি মারা শুরু করে। তো আমরা কিছুজন যে ছিলাম সব দূরে সরে গেছি, অনেকটা দূরে সরে গিয়ে আমরা সবাই কিছু লোক বললো, আবার সেইখান থেকে সামনাসামনি আসছে যে কী ব্যাপার স্যার আমাদের মারছে কেন, আমরা তো কিছু গন্ডগোল করি না। বলার সঙ্গে সঙ্গে আমরা যখন সামনাসামনি আসছি পুলিশের, তখনই গুলি মারা শুরু করে দেয় এবং কাঁদানি গ্যাস, টিয়ার গ্যাস, এবং তার মধ্যে কিছু পুলিশ ছিল, ক্যাডার বাহিনী, এরা ইটপাট শুরু করে দেয়। হ্যাঁ, ইটপাট শুরু করে দেয়। শুরু করার পরে তো আমাদের তো গুলি লাগার পরে আমরা বলতে পারবো না, পড়ে গেছি। পুলিশের গাড়ি, পুলিশ অবৈধভাবে জনগণের উপর গুলি। মাটি আমরা ছাড়ছি না, ছাড়বো না। সালিমকে আমরা জমি দিচ্ছি না, দেবো না। সালিম তুমি নন্দীগ্রাম থেকে দূর হাঁটা। সালিম তুমি নন্দীগ্রাম থেকে দূর হাঁটা। সালিম তুমি নন্দীগ্রাম থেকে দূর হাঁটা। সেদিনকার যা ঘটনা ঘটেছে, পুলিশ গুলি না চালালে এই অপ্রীতিকর অবস্থাটা ঘটতো না। পুলিশ গুলি চালিয়ে মানুষকে প্ররোচিত করেছে, উত্তেজিত করেছে।
জনগণ ক্ষিপ্ত হয়ে তার প্রতিরোধের কথা তারা ভেবেছেন। আর এখানকার সাংসদ লক্ষণ শেঠের উত্তেজনকর বক্তব্যে আরও বেশি আগুনটা, উস্কানিমূলক বক্তব্যে আরও বেশি রকম আগুনটা ছড়িয়ে দিয়েছে। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি নন্দীগ্রাম 15 জন সদস্যের মধ্যে আছেন। এদের মধ্যে 5 জন আহ্বায়ক মণ্ডলী আছেন। স্বয়ংসম্পূর্ণভাবে তারা কাজ করবেন। সময় সুযোগে পরামর্শ চাইলে আমাদের পরামর্শ আমরা তাদেরকে দেব। এবং 7 দফার দাবি এই কমিটির পক্ষ থেকে এবং আমাদেরও পক্ষ থেকে আমরা রাখতে চাচ্ছি। প্রথম দাবিটি হলো নন্দীগ্রামের 1 ইঞ্চি ভূমি অধিগ্রহণ করা যাবে না। মসজিদ, মন্দির, পাঠশালা, স্কুল, মাদ্রাসা, গোরস্থান, কোনোভাবে বাসস্থান আমরা ধ্বংস হতে দেব না, ছোট গ্রাম হোক বড় গ্রাম হোক। এটা একদম অত্যন্ত পরিষ্কার ভাষায় আমরা বলতে চাচ্ছি। এতে কোনো আপোষ নেই, এতে কোনো প্রশ্ন নেই। দ্বিতীয় প্রশ্ন হলো 1 তারিখে পুলিশ যে গুলি চালিয়েছে, এলাকার অবস্থা অশান্ত হওয়ার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা আছে পুলিশের। আমরা নিন্দা করছি এবং সেই সাথে আমরা বলতে চাচ্ছি যে ওই যে পুলিশ হটকারিতার পরিচয় দিয়েছে তারা শাস্তি পাক। গদিতে আছেন বলে মানুষের জীবন নিয়ে, জীবিকা নিয়ে ছিনিমিনি খেলা করবেন, এটা আমরা মানব না। আমরা সংগ্রাম করতে জানি, সংগ্রামের পদ্ধতি জানি। আমরা অত্যন্ত বিনীতভাবে ঘোষণা করতে চাই, যুদ্ধ ডাকবেন না, শান্তির বাতাবরণ তৈরি করুন, তাতে মানুষ আশ্বস্ত হবে। তারা যে নোটিশটা পাঠিয়েছে, দীনবন্ধুপুর 165, মাধবপুর 186 অংশ, পার্বতীপুর, নয়াচক, কেনেমারি, জালপাই, বইজবাড়ি, হাজরাকাটা, নীলপুর, হোসেনপুর, বাসুরকাটা, শোভানী চক, মির্জা চক, রাজারাম চক, শ্যামাসুন্দরী চক, ওসমান চক, জাদুবাড়ি চক, গড়চক্রবেড়িয়া, জালপাই অংশ, কালীচরণপুর, সাউথখালি জালপাই, গাংড়া, সোনাচূড়া জালপাই, গাংড়া চর, সাউথখালি চর, নাকচিরা চর, চর কেন্দ্রেমারি, খেজুরি ব্লকে সাহেবনগর সংশ্লিষ্ট এলাকার জনগণের অবগতির জন্য এই বিজ্ঞপ্তি সরকারের থেকে প্রকাশ করা হয়েছে। 7টা অঞ্চল জমি অধিগ্রহণ হবে, প্রায় আপনার 38টি মৌজায় 19,000 একর। যে কেমিক্যাল আপ করতে মাত্র সামান্য জমি লাগবে। প্রথম ওরা নেবে 50% ওরা আপনার আবাসনের জন্য নেবে, 25% নেবে ওরা রাস্তার জন্য, 25% নেবে কেমিক্যাল আপের জন্য। সরকার যে বলছে আমরা বেকার সমস্যা দূরীকরণ করব, আমি কিন্তু এটা বলি যে এটা মিথ্যা কথা বলছে। সাপোজ ধরুন এই অঞ্চলে 7টা অঞ্চলে 2 লক্ষ লোক বাস করে, কেমিক্যাল হ্যাব হলে এবারে কত লোকের চাকরি হবে? মাত্র 5,000 কি 2,000? 1,98,000 কিন্তু বেকার করে দেবে সরকার। এই 1,98,000 লোক যখন আপনার খিদার জ্বালায় মরবে, খেতে পাবে না, মাওবাদী পরিণত হয়ে যাবে। জেলিংহাম প্রজেক্টে ইতিমধ্যেই তো 1982 জমি নেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত সেই জায়গায় পড়ে আছে। সেখানে কিছুই শিল্প হয়নি, ওখানে বাবলা গাছ লাগানো হয়েছে, ওখানে গাছ চাষ চলছে। ফলে গাছ চাষ যদি শিল্প হয় তখন অন্য কথা। এবং যে সমস্ত জায়গা উচ্ছেদ হয়েছিল সেখানকার মানুষ কিন্তু এখনো পর্যন্ত পুনর্বাসনও পায়নি, চাকরি তো কেউ পায়নি। তাহলে নতুন করে যে সরকার বলছে চাকরি দেবে, তাহলে কিভাবে সরকার চাকরি দেবে? রক্ত চাইছো রক্ত দাও, সালিম তুমি কালো সার্কুলার পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। এই লড়াই চলছে, শিল্পায়নের ভাষা দিয়ে নিয়ে এসে কিছু জমি অধিগ্রহণ করা যায় না, যাবে না। গ্রামের মাটি আমরা ছাড়ছি না, ছাড়বো না। হালিমকে আমরা জমি দিচ্ছি না, দেব না। হালিম তুমি নন্দীগ্রাম থেকে দূর 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 হাঁটা। হালিম তুমি নন্দীগ্রাম থেকে দূর 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 হাঁটা। হালিম তুমি নন্দীগ্রাম থেকে দূর 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 হাঁটা। পুলিশের অত্যাচার আমরা পুলিশের অত্যাচার আমরা 2 লক্ষ কমিউনিস্টকে হত্যা করেছিল সালিম। আজকে সালিমকে নিয়ে সেখানে কি করার জন্য জানেন? কেমিক্যাল হাব, আর হবে পর্যটন কেন্দ্র, বিলাসবহুল হোটেল, আর হবে রাতাঞ্চলের রাস্তা, তার জন্য এয়ারপোর্ট, এই সমস্ত তৈরি করার জন্য চাষির জমি কেড়ে নিতে হবে। তারা বিশাল বিশাল কৃষি ক্ষেত্র করবে, ও খেজুরি, জৈনিপুর, রেয়াপাড়া সব জায়গায় জমি রাখতে হবে চাষি। এই ঘোষণা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমেরিকা সরকারের, এই ঘোষণা বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে ভারতবর্ষের তৈরি করতে চুক্তি হয়ে গেছে।
আপনি ধরুন, আপনি যদি আমাকে মুখোমুখি কথা বলেন, আমি মুখে কথা বলবো। আপনি যদি আমাকে ঘুষি মারেন, আমি তো ঘুষি মারবো নাকি? আপনি চড় মারলে আমিও চড় মারবো। তো লাঠিবাজি করছে, আমরা কি চুপ করে বসে থাকবো? আমাদেরকে আত্মরক্ষা করার অধিকার নেই? অস্ত্র নয়, মানুষই হচ্ছে নানাভাবেই পেটানো যাবে। ওই যে লক্ষণ শেঠকে ফাঁসি দেবে বলেছে, লক্ষণ শেঠকে ফাঁসি দিলে শুভেন্দু অধিকারী বেঁচে থাকবে? কি হয় নাকি? যে ওই 4টে গ্রাম পঞ্চায়েতকে গোটা নন্দীগ্রাম দিয়ে আমরা ঘিরে ফেলব, তাদের লাইফ হেল হয়ে যাবে। তাহলে আমরা তো বসে থাকবো না। কেশপুরে যা হয়েছিল সেই রকমই হবে। এখানে গুলি লেগেছে। কার? এখানে গুলি করেছে। এই গুলি করছে। হ্যাঁ, এখানে গুলি এখানে এসেছে। ও তালে গুলি আছে। কি আছে? ও গুলি মারে দে। আটা গুলি। না না মোদা আমারে সরি দাঁড়িয়ে আছি তো। গাড়ি নে, গাড়ি চালিয়ে। আরে আসছে সামাদা, আসছে সামাদা। ধাক্কা নিয়ে লাগে, বেশি টানতে পারবো না। দিদিটা আসছে। আর লাগছে। আর লাগছে। আমরা এখানটাই ছিলাম। এখান থেকে প্রচুর গুলি বোম ছুটতে থাকে আর কি। আচ্ছা, তারপরে ভরত ওখানটায় যা পড়ে গেছে, মানে গুলিতে যা হয়ে গেছে, আমরা ভরতকে নিয়ে চলে গেছি। গাছ না, ওই যে বট গাছ আর ওর নিচে একটা ঘর আছে, আর এদিকে সুরাঞ্চের উপর থেকেও গুলি এসেছিল। তখন বোম বাজছে, বোমের শব্দ শোনা যায়। শোনা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গ্রামবাসী সবাই শঙ্খধ্বনি করা হয় এবং সবাই জটু হয়। তার কিছুক্ষণ চুপচাপ থাকার পর রাত 2টার সময় আবার বোম বাজে।
সেই বোমবাজিতে সবাই তখন আমরা সবাই জড়ো হই, শঙ্করধ্বনি করা হয়, জড়ো হয়। তারপর কিছুক্ষণ পর 3টার দিকে ওই ভাঙাঘাড়া ওখানে যখন যাওয়া হয়, সেখানে বিপরীত পক্ষ থেকে গুলি চালানো হয়। আর আমাদের তো লাঠি ছোটা, আর কিছুই তো নেই, লাঠি ছোটা নুড়ি কাপড় নেই, আমরা কি পারবো ওই বোম বা আগ্নেয়াস্ত্রের সঙ্গে পেরে উঠতে? তাই আমরা এই কৃষি বাঁচাও কমিটি যে সবাই গিয়েছিল আন্দোলনে, মানে যারা জমি বাঁচা রক্ষার্থে আমরা বাঁচতে হবে সবাই যাই, ওখানে আমাদের অনেকেই আহত হয় আর মৃত্যুও হয়। এই যে আমাদের সেদিনকার ভাঙা ভাড়াতে হয়ে গেল, কিন্তু আমরা জানি না যে এইভাবে ঘটনা হবে কি হবে না। আমরা জমি বাঁচার কমিটিতে যোগ দিয়ে আমরা যে আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করতে হবে। শনিবারে ওখানে বোমাবাজিটা যে প্রচুর আরম্ভ হয়, তখন বোমাবাজি কেন, কি ব্যাপার, পুলিশের মতন সাজিয়ে অনেক কিছু ক্যাডাররা আসছে, তাতে দেখা গেল যে সম্ভবত আমাদের আক্রমণ করতে পারে। তুলাঘাটেতে এইভাবে তামু ফেলা হলো, তেখালিতে তামু ফেলা হলো, এই নেই পরে যখন দেখা গেল যে ওরা জাগে যাচ্ছে আমাদের জাগতে হবে, এই বলে কিছু 5-7 হাজারের মতন লোকজন এখানে জড়ো হইলো, হইতে এই সন্ধ্যার সময় গুলিগোলা আরম্ভ হয়ে গেল। আমাদের তো হাতে কিছু নেই, সাধারণত মানে লাঠি ছোটা ঝাঁটা নিয়ে সমস্ত মা বোনরা গেছে। আমার মণ্ডল, ভরত মণ্ডল মারা গেলেন, হ্যাঁ, গুলির বিদ্ধে লেগে। যখন মারা গেল তখন মানুষ বলে তাহলে সবাইকে মেরে দিবে, হ্যাঁ, এই বলে সেইখান থেকে আরও প্রচুর লোক জড়ো হয়ে গেল। সাতখালি কালচনপুর থেকে সংবাদ হয়ে গেল যে এই বন্দুক হ্যান তেন না দিয়ে বোমা নিয়ে মারামারি হচ্ছে। বারবার ধরে পুলিশকে বলেছি, আজ 3 দিন ধরে ভাঙাভাড়ার ওইখানে ওরা ক্যাম্প করে আছে ক্যাডার বাহিনী, সেই ক্যাডার বাহিনীকে বা সেদিকে নজর দেওয়ার জন্য ওনারা আমাকে বললেন যে আমরা নজর দিয়েছি ওখানে সবই কিছু, কিন্তু সত্ত্বেও আজকে যে এই ঘটনা ঘটলো এর জন্য সম্পূর্ণ দায়ী পুলিশ। কোনো ঘটনার সঙ্গে বামপন্থীদের কেউ যুক্ত নেই, বামফ্রন্ট বিরোধী শক্তি যুক্ত আছে। এই শঙ্কর সামন্তের বাড়ি পানবাড়ির ভিতর থেকে যে গুলিগুলা চলছে, কিন্তু সেটা কেউ বলতে পারে না। হ্যাঁ, যখন 2-1টা পড়ে গেল তখন বলে কোত্থেকে আসে, তখন সাংবাদিকরা বলছে যে এই দিক থেকে আসছে, আপনারা দেখুন। এই বলে সেইখান থেকে যখন লোক চতুর্দিক থেকে যখন ঘেরে গেল, তখন শঙ্কর সামন্ত ওই বন্দুকটা নিয়েই পানবাড়ি থেকে ছুটে পালিয়ে যাবে, সেই অবস্থায় ঘিরে বেরিয়েছে। ঘিরেই সেইখানে পিটাপিটি মারামারি হয়ে তার ঘরদরও ভাঙাভাঙি হয়ে গেছে, তার পোস্তাতেও আগুন দেওয়া হয়ে গেছে। তখন লোক আপাতত না বলে 20-30 হাজারের মতন লোক জড়ো হয়ে গেছে। হ্যাঁ, সেই অবস্থায় তাকে ছাড়না যায়নি। কৃষকের কাজ চাষ করা, কৃষকের কাজ তো খুন করা নয়, কৃষকের কাজ তো হচ্ছে সিপিএম পার্টি অফিসে আগুন দেওয়া নয়। সুতরাং কৃষক যারা হচ্ছে, আপনি কি অপরাধের জন্য তাদের রক্তটা ঝরছে? 5টার দিকে আমাদের নামাজ পড়া হয়, ফজরের নামাজ পড়ে আমি যখন বাইরে বাড়াই, আমার ঘর থেকে পশ্চিম দিকে ভেড়াটা, ওই ভেড়ার উপরে মাইকে বলছে যে তালপাটি সোনাচূড়াতে দুষ্কৃতী লোক ঢুকে গেছে আর সবাই এগিয়ে আইছো। এই বলে আমার যে ছেলেটা মারা গেল, ও কিন্তু আমার বাড়ি থেকে 300 পাউড়ি দূরে আমার বড় বেটার ঘর, সেখানে ছিল। আমার একটা ছেলের ঘরে ছেলে আর ওর 2জন একই সমান। তো এদেরকে ডাকছি, এখানে আমার 3জন ছেলে ছিল, আমার 8 জনের ওই 1 জন মারা গেল। তো এরা 2 জন বাড়াইছে, 1 জন কিন্তু বাড়ায়নি। তো এই বলে ওরা কিন্তু এসে গেছে, ওর 2 জন এসে, সেলিম আর আরেকজন নাম আলম, সে চলে আসছে। ওরা আমাকে বলে রে কী হয়েছে, আমি ওইরকম তো ভেড়ার উপরে বলে রে যে সবাই এগিয়ে এসো, ওদিকে যেতে হবে। এই বলাতে ওরা চলে গেছে। চলে যেতে ওখানে হয়তো সবার প্রথমে যাও মাঝখানে যাও, আমি তো আর যাইনি, বলতে পারো না, অনেক দূর। তো ওইখানে আমার ওই ছেলেটা একটু দূরে চলেছে, আর আমার সে পোতাটা সে একটু পাশে আছি। ওই সময় ওই যে রেজাক আমাদের প্রধান, ওনাকে দেখাইছে আমার ছেলে যে ওই তো রেজাক কাকা বসে আছে, আর সেই সময় গুলিটা এসে আমার ছেলের মাথায় লেগে গেছে। সকালে উঠি তখন মাইকটা বেরিয়ে আসে, ঘোষণা করে বেরিয়ে আসে যে র্যাব ঢুকে গেছে, ভাই বোনেরা তোমরা সব চলে যাও। তখন আমি উঠে চলে গেলাম। এবার ছেলেটা ঘরে ছিল, এবার ও অন্য ছেলের সঙ্গে চলে গেছে ওখানটায়।
যেখানে মারপিট হয়েছিল সেইখানটায় ধরো আমরা একদম প্রথমে ছিলাম, তারপরেও ছিল, কিন্তু ও গেছে বলে আমি জানিনি, কিন্তু পরে শুনলাম যে এরকম গুলি খেয়েছে। বাড়িতে এসে জানলাম যে মানে গুলি খেয়ে মারা গেছে। মাইকে ওই করলো যে গণ্যবাহিনী ঢুকিয়েছে, কইতে ওরা শুয়েছিল ছুটিয়া পালিয়েছে, যায় যখন যে ওই ছুটছে বোমা কবি করছে, তো করতে ও দেখতে ওর যেমন তেমন সঙ্গেও ছিলাম, তারপরে গুলিটা এসে লাগতে আমি করি। কাকার ছেলে ভরতদা, এবারে সবাই জমিন বাঁচাও আন্দোলনে সবাই যোগ আছে, সবাই মোটামুটি পহরা, রাত্রে পহরাটা দিতে হয়। সিপিএমের ক্যাডার বাড়িদের জন্য আক্রমণ করবে ঠিক নাই, এই যে সবাই পহরা দিয়ে থাকে। এবারে কি হয়েছে, যখন তখন ধরো চলে যায় বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে, আবার ধরো মাইকে প্রচার দিলে চলে আসে, এবারে চলে আছে, ওরা এইভাবে আছে, সাংবাদিকের সঙ্গে যখন তখন থাকে। এবারে কি হয়েছে, সবাই যৌথভাবে আছে। দাদা ঠিক 3টার দিকে যেদিন ঘটনাটা ঘটে, 7ই জানুয়ারি হবে, 7ই জানুয়ারি না 6ই জানুয়ারি, 7ই জানুয়ারি ঘটনাটা ঘটেছে। এবারে ডেকে নিয়ে দাদা গিয়ে ধরো 3টার দিকে গিয়ে শুয়ে গেছে, ঠিক 4টার দিকে মাইকে প্রচার দিয়েছে যে আক্রমণ করছে ওরা, তোমরা সবাই বেরিয়ে আসো বলতে দাদা ঘুমিয়েছিল, মানে শুয়েছিল, উঠে চলে এসছে। আর বৌদি পিছনে মেনে চলে আসছে, যাই সবাইকে ডেকে ডেকে চলে আসছে, মানে আমাদেরকে ডাকছে, আমরা উঠতে উঠতে দাদা চলে এসছে। এবার সাংবাদিকের সঙ্গে ওই জন 10 মতো গেছিলো, জন 10-12 মতো, বৌদি অনেকে সঙ্গে ছিল বলছে, আমি একে যাই নিজে দিও, বৌদির সঙ্গে ছিল, আমি এখানে সোনাচলা বাইরে ছিলাম। এবার দাদা বৌদি চলে গেছে, এবার সঙ্গে নাকি ওর 2 ভাই ছিল, মানে ওর মেজো ভাই আর ছোটো ভাই, দুজনেই ছিল, মেজো ভাইটা ও পাশাপাশি ছিল। এবার সাংবাদিক বলছে চলো ওই দিকটা একটু ফটো তুলে আসি, যেতে ওই গেছে, যেতে যেতে এরা ধরো বোম চার্জ করতে এগিয়ে চলে এসছে, বোম চার্জ করতে এরা তখন কি করলো, পিছিয়ে চলে আসলো, চলে আসতে, হ্যাঁ বোম চার্জ করছে, ওরা পিছিয়ে চলে এসছে। সেই মুহূর্তে কি করছে, ও স্টোন ফিকতে জেগে গেছে, আর স্টোন ফিকতে যা গেছে, ও পিছন থেকে যত সম্ভাবনা পিছন থেকেই গুলিটা লেগেছে, ফ্রন্ট থেকেই গুলিটা লাগেনি। আর যতটা সম্ভাবনা ওই সামন্তদের বাড়ি, যে ওদের বাড়ি থেকেই গুলিটা বেরিয়েছে। আর ওদের বাড়িতে অনেকে তো কেটে রেখেছে, শুনেছি আমরা, দেখেছি ও শুধু 2-3 জনকে বেরিয়ে গেছে ওইখান থেকে হয়ে, তারপরে তো গুলি লেগে গেল, তারপরে কাটানো টেপে আসতে তো মানে গাড়ি উঠতে উঠতে তো মাঠে মারা গেছে ভরতদা। এগোতেই হবে, কারখানা চাই চাই, কারখানা চাই 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 চাই। আমরা সারা বিশ্বটাকে এই মুহূর্তে আমাদের এই মানে কয়েক বছরের মধ্যে আমরা আমেরিকার থেকে আরো কিছু বড় হয়ে যাব। নেপোলিয়ন বোনাপার্টের মতো উচ্চাকাঙ্ক্ষী মানুষ সে, তার সীমাটা কতটুকু সে নিজেই জানলো না। এবারে সে সর্বগ্রাসী ফোনা তার তুলছে যে আমার যদি এই নন্দীগ্রাম ছাড়া কেন কোনটাই গোটা মেদিনীপুরটাই আমার আয়ত্তে আমি রাখবো, শহর গড়ব। বাম নীতিটাই তাই শিল্পায়ন করছে, কিন্তু কৃষি তোমাদের সেই রূপটা কোথায় গেল? যে আজ তোমরা যেটা নিয়ে এত বড় হয়েছ কৃষি আন্দোলন করে, সেইটা আজ তোমাদের কাছে খারাপ হয়ে গেল। এখানে আমার বাবা এবং অনেক দিন থেকে 100 বছরের বেশি আমরা এখানে আছি। আমার এই জায়গা মোট বিঘা 10 জায়গা, আমার 2 ছেলে, বাবা আছে এবং ফ্যামিলি 12 জন। আচ্ছা, এখানে আমি পানের চাষ করেছি, 3টা বরজ আছে। এই 3টা বরজ বছরে আমি ইনকাম করি 80-90 হাজার টাকা, এতে আমার ফ্যামিলি চলে যায়। হ্যাঁ, আমার এই পানের বরজ ছাড়া আরও অনেক আছে, ধান জমি আছে এবং বাড়িতে কফি, বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল ফলাই। ধানে তো আমি একবার ফসল করি, তারপরে এই মাঠে বেগুন দেওয়া হয়। আচ্ছা, বেগুনটা পৌষ মাসে লাগানো হয়, পৌষ মাস থেকে আমরা আষাঢ় মাস পর্যন্ত বেগুন তুলি, তারপরে আমাদের ধান হয়, আবার ধান কাটার পর ওটা আবার এই চাষ হয় আর কি। আমাদের বাড়িতে অনেক রকম চাষ হয়, কফি হয়, আলু হয়, এবং আমার এই ক্ষেতের চারধারে গাছপালা অনেক আছে, আম গাছ, নারকেল গাছ, বিভিন্ন ফসলের গাছ আছে। পুকুরে মাছ চাষ হয় বিভিন্ন ধরনের, চিংড়া মাছের চাষ করি, পোনা চাষ করি এবং ভেটকি মাছ, বিভিন্ন ধরনের মাছ চাষ করি আর কি। এইরকম আমাদের যদি সেচ এলাকা থাকতো, মানে অনেক টাকাও হতো, আর মানুষের এত
এ মানে দরিদ্রতা থাকতো না। না, সেচ নেই তো আমাদের। স্যালো কেউ ব্যক্তিগত করেছে। না না, সরকারি কিছু স্যালো বা জলের সেচের ব্যবস্থা কিছু নেই। হ্যাঁ, এরিয়ার মধ্যে আমার জমিও পড়েছে, নিয়ে নেবে। কি দেবে আমরা তো ঠিক সেরকম জানতে পারি না। এখানে লক্ষণ সেট নন্দীগ্রামে এসে বলছে 3,80,000 টাকা একর। এতে আমরা ক পয়সা পাবো? এ দিয়ে তো আমাদের সংসার চলবে না। টাকা থাকলে কি আর হয়? এই জমি না থাকলে, আমরা কৃষি না ফলালে আমরা কি খাবো? টাকা কি খাবো? আমার এই সোনাচূড়া গ্রামে প্রত্যেকেই চাষবাস করে। এরা যে এমনি বেকার না। এই তো হলদাতে আমার বয়স ধরো 55 বছর, কজনকে চাকরি দিয়েছে নন্দীগ্রামে। তাই আমার সোনাচূড়া গ্রামে একজনও নেই। চাকরি কাকে দিবে? কে কটা চাকরি দিবে? ও দিলেও আমরা জায়গা ছাড়বো না। আমাদের এই জায়গা আমার ছেলে এবং আমার নাতি, আমার পূর্বপুরুষ অনেকেই মানে এই জমিতে বা এখানকার এর ফসলে এরা মানে বড় হয়েছে। আমরাও বড় হয়েছি। আমরা জমি ছাড়লে কি পাবো? ও চাকরিও দরকার নাই, আর ও শিল্পও আমাদের দরকার নেই। আমাদের মানে কোনোদিন মাঠ আমাদের ফসল মানে পড়তে থাকেনি, একটার পর একটা ফসল তৈরি হয়ে যায়। আমার ছেলে মেয়ে করে 2 জন, আমার স্বামী স্ত্রী, আর আমার শ্বশুর আর শাশুড়ি আছে। এই জমি দিলে কি আমাদের সংসার চলবে? ক্ষতিপূরণ কি আর সংসার আমাদের কি সরকার কি ক্ষতিপূরণ দিতে পারবে? এই জমির মূল্য দিতে পারবে কি কোনোদিন? আমরা একের পর এক চাষ করে খাই, ফসল করে খাই। আমরা এই মূল্য দিবে না হয় কত টাকা দিবে? 2 লাখ টাকা দিল, ওই 2 লাখে কি আমাদের সারা লাইফ কেটে যাবে? তা কি সম্ভব? আমাদের জমি ছেড়ে দেওয়া একদম আমাদের মধ্যে আমরা জমি ছাড়তে ইচ্ছুক নয়। সন্ত্রাস বাড়লে আমাদের আন্দোলনও বাড়বে। আমরা মরবো কিন্তু জমি তো দেবো না। এই মাঠে যেসব এই কলাই দেখছেন, এই প্রচুর মাঠ, এরা আমাদের খুব কম পয়সায় ফসল। আমরা বীজটাই বুনে দিই, যখন ধান বেরোতে শুরু করে বীজটাই বুনে দিই। আর কোনো সার দিতে হয় না, কোনো বীজ দিতে হয় না। হ্যাঁ, আর পাকা ফসল বাড়িতে নেই। 1 বিঘা জায়গাতে আমাদের 7 থেকে 8 মণ কলাই হয়। হ্যাঁ, এই কলাই 1 কিলো আমরা 9 টাকা থেকে 10 টাকায় বিক্রি করি। এবারে প্রতি মণ তাহলে আমার 400 টাকা পড়ে। এবং এই বেগুন চাষ, এইসব মাঠে বেগুন চাষ হয়েছে। এই বেগুন চাষ আমরা এদের কোনো সেচের ব্যবস্থা নেই। হ্যাঁ, আমরা পুকুর থেকে জল নিয়ে এসে 700-800 ফুট ডেলিভারিতে জল নিয়ে এসে এই বেগুন চাষ করি। এতেও আমাদের প্রচুর ফলন হয়। এবার ধান বুনলাম, সেই ধান থেকে যে ধানটা হয় আমাদের খোরাকি হয়ে যায়। সবজি বিভিন্ন আলু, পটল, আর উচ্ছে, কুমড়ো, লঙ্কা বিভিন্ন রকম দিয়ে মোটামুটি এইভাবে আমরা জীবিকা নির্বাহ করি। এখানকার মানুষ প্রায় শতকরা 95 থেকে 98 জন এই কৃষি খণ্ডের উপরে জীবিকা নির্বাহ করে। আমরা সারা বছর চাষবাস করে খোরাকিটা হয়। এবারে বিভিন্ন রকমের এইভাবে আমাদের চলে। কিন্তু পয়সা নিয়ে আমরা কোথায় যাব? হ্যাঁ, সেখানে যখন জায়গা কিনতে যাব, হ্যাঁ, সেখানে তারাও আমাদের এই মূল্য থেকে অনেক বেশি মূল্য করে। ঘর বাড়ি করে আবার যখন করব, হ্যাঁ, তখন আমাদের টাকা ফুরিয়ে যাবে। কি করে খাবো আমরা? প্রথমত ধান চাষ করার পর এটা হাল নাঙ্গল করে এরপর দিয়েছি বাঁধাকপি, ফুলকপি এবং ওলকপি। তার মধ্যে আলু আছে এবং একখানা মিঠা বরজ আছে পাশে, পার্শ্ববর্তী উত্তর পাশে। এইগুলোতেই আমাদের জীবিকা নির্বাহ হয়। এই কপিটা, ওলকপিটা ওঠার পর এতে লঙ্কা লাগানো হয়েছে এবং বাঁধাকপি, ফুলকপি ওঠার পর ওতে পেঁয়াজ দেওয়া হবে এবং কুমড়ো পড়বে, বর্ষাতি কুমড়ো পড়বে এতেই। তারপর আবার ধান চাষ আরম্ভ হবে আমাদের আপাতত 150খানা সুপারি গাছ আছে এবং 100-র বেশি নারকেল গাছ আছে। ওই ধরুন 5টা ফসল হয়ে গেছে, ধান নিয়ে 6টা। আমার প্রায় মিনিমাম 5 চাষ বাদে বেগুন চাষ করেছি 3 বিঘা জায়গা। এই পান যে আমরা একে যে তৈরি করেছি বা এই যে চাষবাস করেছি, মিনিমাম এই যে 90,000 টাকা খরচ হয়ে গেছে। আপাতত তো বছরে 1.5 লাখ টাকা আর পিছনে পাবো। ধান চাষ হয়, খেসারি চাষ হয়। তা বছরে আমাদের এই জায়গাতে 3টে থেকে 4টা চাষ হয়। পুকুরের মাছ তো সে আছে, পুকুরের মাছ। তারপরে এই জায়গাতে প্রথমে আমরা চাষ করব ধান, তারপরে খেসারি, তারপরে বেগুন চাষ, তারপরে আরো অন্যান্য রকম আমরা যেমন পারবো তেমন আমরা এই খন্ড কৃষি করেই আমরা জীবিকা নির্বাহ হয়। এখন এই জায়গার পিছনে খরচ হয়ে গেছে মিনিমাম 90,000 টাকা। তার এদিকে আমার পান বরজ বসাতে 90,000 টাকা খরচ হয়ে গেছে, জায়গা কিনতে 75,000 টাকা খরচ হয়ে গেছে। আর সরকার দেবে বলছে আমাকে 2,80,000 টাকা। তাহলে আমার এই বিঘার পিছনে কত পড়ে যাচ্ছে? 1 বিঘা জায়গার পিছনে ওরা আমাকে কি ফ্যাসিলিটি দেবে?
তাই আমাদের জায়গা জমি ছাড়তে আদৌ ইচ্ছা নেই। তাহলে এক কাজ করতে হবে, পাল্টা ঠিক করতে হবে যে তোমরা জমি দেবে না, ঠিক করেছো, খুব ভালো ভালো সিদ্ধান্ত। তোমাদের যারা হচ্ছে যেখানে যত চাকরি করছে সব ছাঁটাই করে দেবো। আমরা নন্দীগ্রামে বলবো যে তোমরা যারা এখানে জমিটার মালিক থাকতে পারো, কিন্তু যারা ভিন্ন জীবিকায় রয়েছে তারা তো কলে কারখানাটি রয়েছে, আর সেগুলো তো আকাশে নয়, জমির উপর হয়েছে, কারো না কারো জমির উপর হয়েছে। তাহলে তোমরা যদি হচ্ছে কলকারখানা করার অধিকার না দাও, তাহলে তোমাদেরও অধিকার নেই কলকারখানায় কোনো চাকরি করার, জমি নেই, পড়ে থাকো। না না, আমরা চাকরি চাই না, আমরা চাকরি চাই না। 1 ইঞ্চি জমিন দেবো না, রক্ত দেবো, জীবন দেবো, কিন্তু জমিন আমাদের ছাড়ছি না, ছাড়বো না। রক্ত দেবো, জমি দেবো না। আমরা প্রতিবাদ করবো, আমরা লড়বো, জীবন দেবো, রক্ত দেবো, জমি আমরা ছাড়ছি না, ছাড়বো না। নন্দীগ্রাম মূলত বামপন্থী এলাকা হিসেবে পরিচিত। তার পিছনে একটা ঐতিহাসিক কারণ রয়েছে। হলদি নদীর পশ্চিম তীরবর্তী উপকূল অঞ্চলে যে ব্যাপক চর জায়গা, ব্রিটিশ সরকার নন্দীগ্রামের জমিদার জোরদারদের তা লিজ দিয়েছিলেন এবং নিজেদের ওই অকৃষিযোগ্য জমিতে চাষাবাদের জন্য তারা সেখানে বর্গাদার নিয়োগ করেছিলেন। তাদের কেন্দ্র করে ওখানে বসতি তৈরি হয়েছিল। স্বাধীনতার পূর্ব এবং স্বাধীনোত্তর সময়ে সেদিনের নন্দীগ্রামের কমিউনিস্ট নেতৃত্ব সেখানে কৃষকের, বর্গাদারের, ক্ষেতমজুরের, ভূমিহীন চাষির সেই ক্ষোভ, উৎসা এবং ক্রোধকে কেন্দ্র করে সেখানে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন। ঐতিহাসিক তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল নন্দীগ্রামের কেঁদেমারির নাম। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ কমিউনিস্ট পার্টিকে এবং তাদের রাজনীতির প্রতীক লাল ঝান্ডাকে মনে করত গরিবের বন্ধু। যে সেদিনের সেই মেকি কৃষক প্রেমী আজ বুমেরাং হয়ে বামপন্থীদের দিকে তাদের ক্ষোভ, উৎসাহ এবং ক্রোধকে উগরে দিচ্ছে। আজকে বুদ্ধদেব বাবু এবং তার প্রশাসনের বেনোটের বিরুদ্ধে ওই এলাকার বামপন্থী কৃষক, ক্ষেতমজুর, বর্গাদার, পাট্টাদাররা তাদের শেষ সম্বল কাস্তেতে শান দিতে শুরু করেছে। এই নারী বাহিনী যে তৈরি হলো, এই নারী বাহিনীর নাম দেওয়া হয়েছিল ভগিনী সেনা। যারা গিয়ে গ্রামে গ্রামে শিক্ষা দিয়েছিল তার মধ্যে আমিও একজন। যখন ছোরা আর সাপ্লাই দিতে পারলো না, পুলিশের চোখকে আড়াল করে, তখন গ্রামের মেয়েদের শিখিয়ে দেওয়া হলো যে যখন পুলিশ আসবে যে কেউ দেখতে পাবে তারা যেন শঙ্খধ্বনি করে। শঙ্খধ্বনি করলে সবাই জড়ো হয়ে যাবে, আর এলেই সমবেতভাবে পুলিশের উপরে আক্রমণ করবে। তমলুকের নেতারা সিদ্ধান্ত নিলেন যে এখানে আন্দোলন করবে। তারা যখন হবে এই শাসনযন্ত্রে আঘাত হানতে যাবে, তখন কিন্তু সৈন্যরা, তাদের পুলিশরা তাদের আগ্নেয় অস্ত্র দিয়ে আক্রমণ করতে পারে। সেই জন্য এমন একদল করা উচিত যারা সেই আক্রমণের সামনে ভয়ে পালিয়ে আসবে না। এই বলে যে দলটা তৈরি হলো তাদের বলা হয় বিদ্যুৎ বাহিনী। 1942 সালের 29শে সেপ্টেম্বর এই রাত্রের মধ্যে পাঁশকুড়া টু সুতাহাটা
বালুঘাটা টু কুকুরহাটি। আর এখানে নরঘাট, তখন এই ছিল না, কি বলে, নরঘাটে তখন পুল ছিল না। নরঘাট টু ওদিকে এ পর্যন্ত, কাঠি পর্যন্ত এইসব রাস্তাগুলো কেটে গর্ত করে দিল, রাস্তাগুলো কেটে দিল এবং তার মাঝে যত গাছ টাছ ছিল, বড় বড় গাছ কেটে তার উপরে ফেলে দিল এবং যেসব ছিল ফোন লাইন ছিল, তার যে সমস্ত ওই এগুলো ছিল থামগুলো, সে থামগুলো ফেলে দিল এবং খাল টাল যেখানে যত পুল ছিল সব কেটে দিল। কেটে 10টার থেকে 4টার মধ্যে সব কমপ্লিট। তারপরে আর রাস্তা ঠিক করা ওদের পক্ষে সম্ভব হলো না, ফলে পুলিশ এ পর্যন্ত আসতে পারল। যারা এ করতে গেছিল, কী বলে, ওই শাসনযন্ত্র আক্রমণ করতে গেছিল, সেখানে ওরা এসে হতাহত করলো ওদের, কি বলে, অস্ত্র দিয়ে, আগ্নেয় অস্ত্র দিয়ে। কিন্তু মহিষাদল, সুতাহাটা, নন্দীগ্রাম সেদিনই হয়নি, তার পরের দিন হয়েছিল। সুতাহাটায় সেরকম কোনো সিচুয়েশন ছিল না বলে সেখানে কিছু হলো না। সেখানে ওরা থানা দখল করলো এবং ওদের যা শাসনযন্ত্র ছিল সবই দখল করে নিল। সুতাহাটার এবং এই যে সামনে যারা ছিল তারা কিন্তু বিদ্যুৎ বাহিনীর ছেলেরা, তারা যে হতাহত হয়েছিল তাদের সামনেই গুলি লেগেছিল, পেছনে নয়। তারা এমন সাহসিকতার সঙ্গে এগিয়ে গিয়েছিল যে তারা তাদের সব সামনেই গুলি লেগেছে। সব সমাজ বিরোধীদের জেল থেকে ছেড়ে দিল যাতে মানুষকে উত্তপ্ত করতে পারে। তাই নেতারা এ করলেন যে কী করা যাবে, এদের থেকে দেশবাসীকে রক্ষা করতে হলে কি করা উচিত। এই বলে তারা দেখলো যে একটা সরকার গঠন করা দরকার, না হলে নিজেরা শুধু এককভাবে কিছু করা যাবে না। এই বলে সরকার গঠন করেছিল। এটাই হচ্ছে জাতীয় সরকার। মেদিনীপুরের এমনি এটা চরিত্র, লড়াই করা চরিত্র, সেই লড়াই করা চরিত্র মেদিনীপুরে আরো বেশি বলা ছিল। শঙ্করধ্বনি হলে সামনে যে যা পাবে হাতে করে নিয়ে যাবে, যে সমবেত হয়ে তাদের উপরে আঘাত হবে। জমি দিচ্ছি না, দিব না, জমি দিচ্ছি না, দিব না, সালিম হটাও। আমাদের শেষ কথা। জায়গা দেবো, সে জায়গা দিতে হলে সে লড়াই করে জায়গা দেবো। তো বহিরাগত কিছু লোক এনে গুলি করে 2-10টা মানুষকে মেরে নন্দীগ্রামের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না, এটা সরকারের মনে রাখা উচিত। আজ আবার গণ অভ্যুত্থান দেখে আমার মানব জন্ম সার্থক হলো।
চাই